এখানে অনুক্রমটা কি আমরা দেখবো যে অনুক্রম একটি ফাংশন যার ডোমেন হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে অনুক্রমটা কি? অনুক্রম হচ্ছে একটা ফাংশন যার ডোমেন হলো স্বাভাবিক সংখ্যার সেট, এবং স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই ন্যাচারাল নাম্বার এই এন দ্বারা। এবং রেঞ্জ হলো যে কোনো সংখ্যার সেট, সেই সেটটা কার? আর এর উপসেট। আচ্ছা, ইহাকে লেখা হয়, অর্থাৎ এই অনুক্রম কিভাবে লেখা যায়? এফ সাজ দ্যাট এন টেন্ডস টু এস, যেন কি হয়? এফ অফ এন সমান এক্স এন বিলংস টু এস হয়, অর্থাৎ এক্স এনটা কার উপাদান? এস এর উপাদান, এবং এখানে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান। তো এখানে এন এর মান যদি 1 2 3 4 হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে 1 হলে পাবো x1, 2 হলে পাবো x2, তাহলে সেই ক্ষেত্রে হবে x1 x2 x3 ইত্যাদি। হলো এই যে এক একটা করে পদকে, মানে এক একটা করে মানকে বলা হচ্ছে কি 1 বসালে আমরা x1 পাচ্ছি, এটা একটা পদ, x2 একটা পদ, x3 একটা পদ, অর্থাৎ ইত্যাদি হলো অনুক্রমের পদ। এগুলোকে এক একটা করে পদ বলা হচ্ছে, এবং এক্স এন কে এটা এনতম পদ বলা হয়। এবং অনুক্রমকে কিভাবে প্রকাশ করা হয়? অনুক্রমকে যেমন এই এক্স কে এটাকে কি দ্বারা প্রকাশ? এই যে লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে লেখা হয় যে এটা একটা অনুক্রম, এক্স কে একটা অনুক্রম, এখানে এক্স এন একটা অনুক্রম, এই জন্য এটাকে লেখা হয় যে লেস দেন গ্রেটার দেন এর মাঝে। অথবা আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারবেন, অথবা আপনি এক্স এন কে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারবেন। তাহলে এটা কি নির্দেশ করবে? অনুক্রম নির্দেশ করবে বা অনুক্রম প্রকাশ করবে। একটি অনুক্রমের সকল ভিন্ন পদের সেট কি? অর্থাৎ ভিন্ন ভিন্ন পদের সেট, যেমন এখানে x1 যদি এখানে 1 হয়, তাহলে x1 এর একটা মান পাবো আমরা, x2 এর একটা মান পাবো, x3 এর একটা মান পাবো। এই রকমের মানগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেটাকে বলা হচ্ছে রেঞ্জ। যেমন উদাহরণ হিসেবে যদি বলি xn, এটা কি একটা অনুক্রম, যেহেতু এখানে লেস দেন গ্রেটার দেন আছে, তো এটাকে লেস দেন গ্রেটার দেন এইভাবে আমরা পড়বো না, জাস্ট এই রকমের থাকলেই আমরা বুঝবো যে এটা একটা অনুক্রম, অর্থাৎ xn এর একটা অনুক্রম। তাহলে এই অনুক্রমের মান যদি এরকমের হয় 1 + -1 হোল টু দি পাওয়ার n একটা অনুক্রম, তো এখানে আপনি n এর মান যদি 1 বসান, যেহেতু n একটা কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাহলে n সমান 1 2 3 4 5 6 এগুলো আপনি বসাতে পারবেন। তাহলে এখানে যখন n এর মান 1 বসাবেন, ক্যালকুলেশন করলে 0 পাবেন। n এর মান 2 বসালে 2 বসালে কি -1 টু দি পাওয়ার 2, তাহলে ধনাত্মক হলে এটা কি হবে? মাইনাসটা +1 হবে, সেক্ষেত্রে 1 + 1 মানে 2 পাবেন। তাহলে 0 2 0 2 এইভাবে আপনি পাবেন। অর্থাৎ বেজোড় পাওয়ার যদি হয় n এর, অর্থাৎ বেজোড় যদি হয় মান, তাহলে আপনি এখান থেকে 0 পাবেন। জোড় যদি হয়, পাওয়ারটা যদি n এর মানটা যদি জোড় হয়, সেক্ষেত্রে 2 পাবেন। তার মানে 0 2 0 2 এইভাবে ডট 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 আপনি একটা অনুক্রম পাবেন। আচ্ছা, এখানে অনুক্রমটার কি উপাদানগুলো হচ্ছে 0 2 0 2। তো এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো নিয়ে যে সেটটা গঠিত হয়েছে, যে 0 2 একটা সেটের মধ্যে কি একই উপাদান কিন্তু বারবার লেখা হয় না, একবারও লেখা হয়, তাহলে 0, 2 এটা একটা সেট, এই সেটটাকেই বলা হচ্ছে রেঞ্জ। সীমায়িত অনুক্রম, ঠিক আছে, বা বাউন্ডেড সিকোয়েন্স। তো এই সীমায়িত অনুক্রম বলতে কি বলা হচ্ছে? একটি অনুক্রম xn কে সীমায়িত অনুক্রম বলা হয় যদি এমন দুটি বাস্তব সংখ্যা, অর্থাৎ কি এই যে xn অনুক্রম, এটাকে সীমায়িত অনুক্রম বলা হবে যদি এটা বাস্তব সংখ্যা একটা l হয় আর একটা ইউ বিদ্যমান থাকে, যেখানে nটা কি ন্যাচারাল নাম্বার n এর উপাদান। এবং দেখেন এখানে সীমায়িত বলতে কি বাউন্ডেড, অর্থাৎ নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা থাকবে। তাহলে এখানে যদি দুইটা বাস্তব সংখ্যা একটা l আর একটা ইউ হয়, তাহলে এই যে xnটা দেখেন এখানে l লেস দেন ইকুয়াল x1 লেস দেন ইকুয়াল ইউ, অর্থাৎ এটা নিম্ন সীমা আর এটা হচ্ছে আমাদের উচ্চ সীমা। তো এই যে নিম্ন সীমা আর উচ্চ সীমা থাকলেই সেটাকে আমরা সীমায়িত বলবো। তো এই হচ্ছে সংখ্যাটা এইভাবে পড়বেন যে xn যদি সীমায়িত অনুক্রম বলা হবে যদি দুইটা বাস্তব সংখ্যা একটা l আর একটা ইউ যদি বিদ্যমান থাকে, যেখানে কি xnটা তো আমরা সংখ্যা থেকেই পড়লাম যে nটা হবে আপনার ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো ওটা লিখলেন যে ফর অল n বিলংস টু n এর জন্য কি হবে? একটা লেস দেন হবে, মানে হচ্ছে একটা নিম্ন সীমা, তাহলে লেস দেন ইকুয়াল xn আর একটা হচ্ছে লেস দেন ইকুয়াল ইউ হয়। যেমন উদাহরণ হিসেবে যদি একটা বলি যে xn সমান যদি 1/n দেওয়া থাকে, এখানে nটা তো অবশ্যই কি ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তাহলে এখানে n এর মান 1 2 3 4 এইভাবে বসাবেন, তাহলে 1 2 হলে 1/2, 3 হলে 1/3, 4 হলে 1/4, এভাবে এটা চলবে। আচ্ছা, এবং যখন n এর মানটা কি ইনফিনিটি যদি হয়, যেহেতু কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 এভাবে কি ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখানে ইনফিনিটি হলে কি হবে? সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ শেষ পদটা আপনি পাবেন 0। তাহলে একটি সীমায়িত অনুক্রম হবে। কেন? এখানে নিম্ন অর্থাৎ সব থেকে ছোট মান কোনটা? 0, তাহলে 0 লেস দেন ইকুয়াল xn, আর সব থেকে বড় মান 1, তাহলে যে লেস দেন ইকুয়াল 1, যেখানে nটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। বিষয় দেখেন যে অনুক্রমের যে সীমা সেইটা আমরা এখন জানবো। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন থিওরিগুলো প্রমাণ করব এই বিষয়টা বারবার আসবে। বলা হচ্ছে কি যখন n টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন একটি বাস্তব সংখ্যা l কে একটি অনুক্রম xn এর লিমিট বলে যদি প্রত্যেক, তাহলে কি দেখেন যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন একটা বাস্তব সংখ্যা একটা l থাকবে, সেই l কে একটি অনুক্রমের xn এর লিমিট বলা হবে যদি কি হয়? প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m থাকে। এবং এই কেচ্চা কাহিনীগুলোর জন্য কি ঘটবে? যে xn মাইনাস l এর মডুলাস লেস দেন যদি এপসাইলন হয়, যেখানে nটা m এর থেকে বড় বা সমান, যে পূর্ণ সংখ্যা যে mটা থাকবে সেই m এর থেকে nটা কি হবে? বড় বা সমান হবে। তাহলে ইহাকে xn টেন্ডস টু l যখন n টেন্ডস টু ইনফিনিটি বা লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি xn সমান l লেখা হয়। আচ্ছা, এখান থেকে আমাদের কি কি বিষয় জানতে হবে আমি বলে দিচ্ছি। যে যখন কি প্রত্যেক, আপনি এই বিষয়টা একটু মুখস্থ করে নেন, যে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m থাকবে, যেন কি হয় xn মাইনাস l এর মডুলাস এপসাইলন থেকে ছোট হয়, এবং এই কন্ডিশনটা যে কি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m হয়। এবং এটাকে কিভাবে লেখা যায়, এইভাবে লেখা যায় যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান l লেখা যায়। তাহলে আপনাকে এই জায়গা থেকে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m থাকে, যেন কি হয় এত হয়, এবং এই বিষয়টা আপনার মনে রাখতে হবে এবং এটা বারবার পরবর্তীতে কাজে লাগবে। এই হচ্ছে সংখ্যাগুলো, এটা একটু ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে দেখেন 2 নম্বরে বলা হচ্ছে অভিসারী অনুক্রম। তাহলে আমাদের জানতে হবে কি অভিসারী অনুক্রম। আচ্ছা, তাহলে অভিসারী অনুক্রমটা কি? একটি অনুক্রম xn কে অভিসারী বলে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn বিদ্যমান থাকে। অর্থাৎ এই যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর এখানে যে অনুক্রমটা দেয়া থাকবে সেইটা মান, এখানে যদি আমরা n এর মানটা যদি ইনফিনিটি বসাই, বসার পরে যদি সেটা কি হয় বিদ্যমান হয়, বিদ্যমান মানে তার একটা মান বিদ্যমান থাকে, এবং সেটা সসীম হয়, সসীম মানেও কি তার একটা নির্দিষ্ট মান থাকবে, এবং অনন্য হয়, অনন্য বলতে তার একটাই মান থাকবে, ঠিক আছে, একাধিক মান থাকবে না। যদি এই তিনটা হয় তাহলে আমরা কি বলবো, তাকে অভিসারী অনুক্রম বলবো। অর্থাৎ কোনো একটা অনুক্রমের মান যদি বিদ্যমান থাকে, সসীম হয়, অনন্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, অভিসারী অনুক্রম বলবো। আর যদি বিদ্যমান বা সসীম বা অনন্য না হয়, তার মানে কি ইনফিনিটি হবে, হয় সেটা প্লাস ইনফিনিটি নতুবা সেটা মাইনাস ইনফিনিটি হবে। এই যে যদি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি এরকমের কোনো মান পাই, তাহলে সেটাকে অপসারী বলবো। আচ্ছা, যেমন অভিসারী একটা উদাহরণ যদি দেওয়া যায়, যে এক্স এর একটা অনুক্রম, এটা যদি সমান 1/n দেওয়া থাকে, এটাকে আপনি ফার্স্ট ব্র্যাকেট বা এই যে এরকমের দিয়ে লিখতে পারেন, যেখানে 1/n, তাহলে 1 বসান, n যেহেতু একটা স্বাভাবিক সংখ্যা, 1 বসালে কি হবে, 1/1 মানে 1, 2 বসালে 1/2, 3 বসালে 1/3, এইভাবে এটা চলবে। এবং n এর মান যদি আপনি ইনফিনিটি এখানে বসান, তাহলে ইনফিনিটি বসালে শেষ মানটা কি পাবো, আমরা 0 পাবো। অর্থাৎ আপনি লিমিটের ক্ষেত্রেও যদি বসান, দেখেন যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn মানে কি 1/n সমান কি পাবেন, 0 পাবেন। অর্থাৎ n এর জায়গায় ইনফিনিটি বসালে 1/infinity সমান 0 পাবেন। তার মানে শেষ যে পদটা আপনি পাচ্ছেন সেটা 0 হচ্ছে। 0 মানে কি, সেটা সসীম, সেটা কি বিদ্যমান, একটা মান বিদ্যমান, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn বিদ্যমান থাকতেছে, অর্থাৎ তার মান আছে, এবং সেটা অনন্য বলতে একটাই মান 0। 0 বাদ দিয়ে কিন্তু অন্য কিছু হয় নাই, বা 100 500 এরকমের কিছু হয় নাই, যে কোনো এক কারণে 0 হইলো, তারপরে কোনো আরেকটা মানের জন্য কি হইলো, যে অন্য কিছু হইলো। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে xn এটা যদি সমান এরকমের হয় -1 হোল টু দি পাওয়ার n, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে n এর মানটা জোড় হলে কি হবে, জোড় হলে আপনি ধনাত্মক অর্থাৎ 1 পাবেন, বিজোড় হলে -1 পাবেন। এই ক্ষেত্রে কিন্তু এই যে অনন্য বা একটা মান পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে দুইটা মান থাকতেছে, একটা 1 একটা -1, অর্থাৎ এই n এর মান পরিবর্তন হলে দুইটা মান পাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অনন্য হবে না। অনন্য মানে একই মান থাকবে, তাহলে এখানে কিন্তু একাধিক মান থাকতেছে, অর্থাৎ 1 থাকতেছে, -1 থাকতেছে, লিমিট বসালে দেখবেন। তাহলে বা এই n এর মানটা বসালে, তো এই রকমের হলে কিন্তু সেটা কি হবে না, অভিসারী হবে না। তো এখানে একটাই মান, সেটা কি 0 পাচ্ছি আমরা, তাহলে 0 পাই, আমরা বলতে পারি যে ইহা একটি অভিসারী অনুক্রম। অপসারী, অপসারী যেটা বললাম কি থাকবে, হয় ইনফিনিটি নাহলে -ইনফিনিটি। তাহলে একটি অনুক্রম xn কে অপসারী বলে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এটা সমান কি হয়, ইনফিনিটি অথবা -ইনফিনিটি হয়। উদাহরণ হিসেবে যদি দেওয়া যায় যে xn এটা সমান কি, অর্থাৎ xn একটা অনুক্রম, এটা সমান যদি n দেওয়া থাকে, তাহলে n এর মান যদি n যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 4 বসালে 1 2 3 4 এভাবে আপনি পাবেন। কিন্তু n এর মান যখন ইনফিনিটি হবে, তখন আপনি কি পাবেন, এখানে ইনফিনিটি কিন্তু পাবেন। তাহলে ইনফিনিটি হলে কি, সেটা অসীম হয়ে যাচ্ছে, তাহলে সেটা অপসারী হবে। যে ক্ষেত্রে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান কি হচ্ছে, ইনফিনিটি হওয়ায় ইহা একটি অপসারী অনুক্রম হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে যদি মানটা সসীম হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা মান থাকে, তাহলে সেটা অভিসারী। আর যদি সেই মানটা অসীম হয় বা ইনফিনিটি হয়, সেটা প্লাস ইনফিনিটি হোক কিংবা -ইনফিনিটি হোক, তাহলে সেটা হবে অপসারী। এখন দেখেন এরপরে একমুখী অনুক্রম বা মনোটনিক সিকোয়েন্স, ঠিক আছে, মনোটনিক মানে হচ্ছে একমুখী। তাহলে একমুখী অনুক্রমটা কি, বলা হচ্ছে যে একটি অনুক্রম xn কে একমুখী বলা হয় বা একমুখী অনুক্রম বলা হয় যদি কি হয়, এই কন্ডিশনটা সে মেনে চলে, কি xn+1 গ্রেটার দেন ইকুয়াল xn, xn+1 গ্রেটার দেন ইকুয়াল xn, অথবা এই xn+1 লেস দেন ইকুয়াল xn। আর এনটা তো আমরা দেখেই আসলাম যেটা কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার উপাদান হবে। আচ্ছা, তাহলে একটি অনুক্রম xn কে একমুখী অনুক্রম বলা হবে যদি xn+1 গ্রেটার দেন ইকুয়াল xn হয়, অথবা xn+1 লেস দেন ইকুয়াল xn হয়। এখন দেখেন যে এই দুইটা থেকে আবার আপনি দুইটা সংখ্যা জানতে পারবেন, সেটা হচ্ছে কি একমুখী বৃদ্ধিমান অনুক্রম।
তো এখানে একমুখী বৃদ্ধিমান অনুক্রম হচ্ছে এই যে দেখেন গ্রেটার দেন আছে এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল, এইটাকে আমরা এই কন্ডিশনটাকে বলবো একমুখী বৃদ্ধিমান অনুক্রম বা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। যে একটি অনুক্রম এক্স এন কে একমুখী বৃদ্ধিমান অনুক্রম বলে যদি কি হয় এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল, এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল এক্স এন কে কি বলা হচ্ছে একমুখী বৃদ্ধিমান অনুক্রম বলা হচ্ছে। আপনি যদি এখানে একমুখী অনুক্রমটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু একমুখী বৃদ্ধিমান অনুক্রম একমুখী হ্রাসমান অনুক্রম এখান থেকেই পাচ্ছেন। কিভাবে? যে একমুখী অনুক্রম বলা হচ্ছে এক্স এন কে একমুখী অনুক্রম বলা হবে যদি সেটা এই দুইটা কন্ডিশন মেনে চলে। তো এখানে যেটা গ্রেটার দেন ইকুয়াল থাকবে সেটাকে বলা হচ্ছে বৃদ্ধিমান অনুক্রম একমুখী বৃদ্ধিমান অনুক্রম, আর যেটা লেস দেন থাকবে সেটাকে বলা হচ্ছে একমুখী হ্রাসমান অনুক্রম। গ্রেটার দেন ইকুয়াল থাকবে সেটাকে বলা হচ্ছে বৃদ্ধিমান, আর যেটা লেস দেন ইকুয়াল থাকবে সেটাকে বলা হচ্ছে হ্রাসমান। আর উদাহরণ যদি দেখেন এক্স এন একটা অনুক্রম সমান দেওয়া আছে কি 1 1 2 2 3 3, অর্থাৎ কি এখানে একদিকে বাড়ছে, দেখেন 1 থেকে 2 হয়েছে 2 থেকে 3 অর্থাৎ এদিকে বাড়ছে, একমুখী বৃদ্ধি হয়েছে। আর এখানে একমুখী হ্রাসমান বলতে দেখেন 1 1 তারপরে 1 কে 2 দ্বারা ভাগ মানে কি 0, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 তারপরে 0.5 তারপরে এখানে 1/3, তার মানে কি এখানে আরো কিছু একটা মান কম আসবে। তো এইভাবে মানটা কি একদিকেই কমছে, এই হচ্ছে যে একদিকে বৃদ্ধি আর একদিকে হ্রাস। তো এই হচ্ছে বিষয়, তার সংজ্ঞাগুলো মনে রাখতে হবে, অন্য কিছু না। তো এরপরে দেখেন যে যথাযথ বা স্ট্রেটলি একমুখী বৃদ্ধিমান অনুক্রম, যথাযথ একমুখী বৃদ্ধিমান অনুক্রম বা স্ট্রেটলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এটা কি বলা হচ্ছে আগে যেটা আমরা দেখে আসলাম এখানে গ্রেটার দেন ইকুয়াল ছিল, এখানে শুধুমাত্র গ্রেটার দেন থাকবে, বলাই থাকবে যে এটা হচ্ছে এটার থেকে বড় বা ছোট। যদি এখানে শুধুমাত্র কি গ্রেটার দেন দেওয়া থাকে এই যে এইটাকে এই সত্যটা যে মেনে চলবে তাকে বলবো যথাযথ একমুখী বৃদ্ধিমান অনুক্রম, আর এটা এখানে যদি লেস দেন হয় অর্থাৎ এই সত্যটা যে মেনে চলবে তাকে বলবো যথাযথ একমুখী হ্রাসমান অনুক্রম। এরপরে দেখ এই দুটো বোঝা গেল। হ্যাঁ, এখন দেখেন কোসির অনুক্রম, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আমি বলে দিচ্ছি কারণ পরবর্তীতে আমাদের এগুলো কিন্তু লাগবে। তো এখানে কোসির অনুক্রম কি, একটি অনুক্রম এক্স এন কে কোসির অনুক্রম বলে যদি প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে। যেন কি হয় এই যে এইগুলো যদি থাকে অর্থাৎ এক্স এন যদি একটা অনুক্রম থাকে এবং এপসাইলন যদি 0 থেকে বড় হয় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি এম একটা বিদ্যমান থাকে, তাহলে এইগুলোর জন্য যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস লেস দেন হবে এপসাইলন, অর্থাৎ এক্স এন মাইনাস এক্স এন মাইনাস এই এম এর জন্য এক্স এম এর মডুলাস কি হবে এপসাইলন থেকে ছোট হবে যেখানে এনটা এম এর থেকে বড় বা সমান। তো উদাহরণ নাম্বার 1 2018 সালে আসছিল, বলা হচ্ছে সংজ্ঞার সাহায্যে যাচাই করো যে -1 হোল টু দি পাওয়ার n ভাগ n একটা অনুক্রম দেওয়া আছে, অনুক্রমটি একটি কোসির অনুক্রম, এটা আমাদের দেখাতে হবে। তো কোসির অনুক্রমে আমরা কি কি পাইছি দেখেন, যে কোসির অনুক্রমে আমরা পাইছি যে এপসাইলন কি হবে 0 থেকে বড় হবে, আর একটা কন্ডিশন হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল m হবে, এখানে ফর অল আপনি দিয়ে দেন। আর একটা শর্ত কি এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাসটা কি হবে এপসাইলনের থেকে ছোট হবে। তো এই তিনটা কন্ডিশনই কিন্তু আমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে যাই যে এখানে আমাদের দেয়া আছে কি, যেটা দেয়া আছে সেটাকে আমরা অনুক্রমে এই মানে এক্স এন দ্বারা লিখবো যে এক্স এন সমান -1 হোল টু দি পাওয়ার n ভাগ n। এখন n এর জায়গায় যদি m বসাই আমাদের কি কি লাগবে দেখেন, এক্স এন লাগবে এবং এক্স এম লাগবে, তাহলে এক্স এন সমান এটা লেখাই যায় কারণ এদের পাওয়ার গুলো বা নিচে সবগুলো n দেয়া আছে। এখন n এর জায়গায় যদি m দেই তাহলে এক্স এম সমান কি লেখা যাবে -1 হোল টু দি পাওয়ার m ভাগ m। এবং ধরি বলতে এগুলো আমরা সংজ্ঞা থেকে জানি যে এপসাইলন 0 থেকে বড় এবং n গ্রেটার দেন ইকুয়াল m। দেখাতে হবে কি যে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাসটা কি এপসাইলনের থেকে ছোট, এটা আমাদের দেখাতে হবে। তো এখন আমরা দেখাই যে আমাদের দেখাতে হবে কি এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাসটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট, এটা দেখাতে হবে। তাহলে আমাদের মান বের করতে হবে কি এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাসের, তাহলে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস সমান আমি কি লিখতে পারবো যে এক্স এন এর মান কত -1 হোল টু দি পাওয়ার n ভাগ n, এবার এই মাইনাসটা মাইনাস এক্স এম এর মান কত এটা এখানে বসাই দিছি এবং তার মডুলাস, এবার এখানে যা আছে তাই থাকবে। এখন আমরা একটা সূত্র জানি যে a প্লাস বি এর মডুলাস যদি থাকে তাহলে এটা এই লেস দেন ইকুয়াল কি লেখা যায় আলাদা আলাদা করে লিখলে a এর মডুলাস প্লাস বি এর মডুলাস, এবং এটা যদি a মাইনাস বি এর মডুলাসও থাকে তাহলে লেস দেন ইকুয়াল এটা কিন্তু a এর মডুলাস প্লাস বি এর মডুলাস লেখা যায়। কেন লেখা যায়, কারণ এই যে মাইনাসটা এই মডুলাসটা কিন্তু সেই মাইনাসটাকে প্লাস করে দিবে। তাহলে এখানে এই যে সমান ছিল এটা এখন হয়ে যাবে লেস দেন ইকুয়াল, আর এটাকে আমরা কি এটা a মাইনাস বি, তাহলে a মাইনাস বি এর মডুলাস লেস দেন ইকুয়াল লেখা যায় a এর মডুলাস প্লাস হবে বি এর মডুলাস। এখানে হচ্ছে সূত্র a মাইনাস বি এর মডুলাস দেয়া আছে, এটা লেস দেন ইকুয়াল লেখা যাবে কি a এর মডুলাস প্লাস হচ্ছে বি এর মডুলাস, এই হচ্ছে সূত্র, এগুলো আমরা আগে প্রমাণ করে আসছি। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, যেখানে a এটা যদি হয় মাইনাস হচ্ছে এটা যদি b হয় তাহলে a মাইনাস বি এর মডুলাস
এই লেস দ্যান ইকুয়াল কি লেখা যাবে, লেস দ্যান ইকুয়াল এ এর মডুলাস, তার মানে এই মানটার মডুলাস তারপরে প্লাস হবে এই মানটার মডুলাস, এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস লেস দ্যান ইকুয়াল এখানে এন এবং এম এর মানটা হচ্ছে ধনাত্মক, তাহলে এন এবং এম এর মানটা যদি ধনাত্মক হয় তাহলে যে কোনো একটা মান বসান, এখানে যদি ওয়ানও বসান তাহলে এখানে -1/n হবে, এই মডুলাসটা সেটাকে কি করবে প্লাস করে দিয়ে 1/n হবে, প্লাসে থাকবে এই -1 m এর মান যদি 1 হয় তাহলে -1 কিন্তু মাইনাস চলে আসবে আর কি, -1/m হবে কিন্তু মডুলাস সেটাকে প্লাস করে দিবে, অথবা যদি এখানে পাওয়ার ধনাত্মক হয় সেক্ষেত্রে তো প্লাস মানে আসবে, তাহলে এখানে 1/m হবে যেহেতু nm ধনাত্মক ধ্রুবক। কারণ xn - xm এর মডুলাস লেস দ্যান ইকুয়াল 1/m প্লাস 1/m, কিভাবে, যেখানে n গ্রেটার দেন ইকুয়াল m, তার মানে কি n সমান m ও এখান থেকে লিখতে আমরা পারবো, তাহলে n এর জায়গায় m বসানো হয়েছে, তাহলে 1/m প্লাস 1/m। আচ্ছা এরপর দেখেন xn - xm এর মডুলাস লেস দ্যান ইকুয়াল, এটা লসাগু নিবেন m, তাহলে উপরে 1 + 1 মানে 2, তাহলে 2/m হবে, এবং এটা কি হবে লেস দ্যান এপসাইলন, অর্থাৎ এপসাইলনের থেকে ছোট হবে, কিভাবে হবে বলা হচ্ছে যখন mটা গ্রেটার দেন 2/এপসাইলন, তাহলে mটা গ্রেটার দেন 2/এপসাইলন, এবং এখান থেকে দেখেন যদি আমি এটাকে আড়াআড়ি গুণ করে দেই m এপসাইলন গ্রেটার দেন 2, তাহলে এপসাইলন গ্রেটার দেন 2/m, তাহলে মানে কি 2/m এর থেকে এপসাইলনটা বড়, অথবা 2/mটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট, ঠিক আছে, তাহলে এখানে এই যে 2/mটা এপসাইলনের থেকে ছোট, অর্থাৎ এইটাকে কিন্তু আমি এভাবে লিখছি, ঠিক আছে। আচ্ছা তাহলে কি এখানে 2/mটা এপসাইলনের থেকে কি হবে ছোট হবে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো xn - xm এর মডুলাস এই যে লেস দ্যান এপসাইলন, তাহলে এটাই কিন্তু আমাদের কোসির যে অনুক্রমটা ছিল সেটা কিন্তু আমরা পাইছি, তাহলে অতএব প্রদত্ত এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক সংখ্যা m বিদ্যমান থাকবে, যার জন্য কি হবে এটা পাবো আমরা, তাহলে সুতরাং সংখ্যানুসারে xn সমান -1/n/n একটি কোসির অনুক্রম। প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ, প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয়, এটা 14, 16, 19 সালে আসছিল। তো সীমাবদ্ধ বলতে কি, আমাদের যেটা সীমাবদ্ধের সংজ্ঞায় দেখলাম l লেস দ্যান ইকুয়াল xn লেস দ্যান ইকুয়াল u, তো আমাদের এই রকমের ফরম্যাটে দেখাতে হবে যে তার নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যদি বিদ্যমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, যে সীমাবদ্ধ বলবো, এবং বিপরীত ক্রমে ইহা সত্য কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তো আমরা প্রমাণে যাচ্ছি যে মনে করি xn একটি, এখানে বলাই হয়েছে কি অভিসারী অনুক্রমের কথা, তাহলে আমাদের একটা অভিসারী অনুক্রম ধরে নিতে হবে, তাহলে মনে করি xn একটি অভিসারী অনুক্রম এবং তার সীমা হলো l একটা সীমা ধরে নেওয়া হলো, তাহলে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান, যেন এটাকে আমরা কি লিখতে পারবো xn - l এর মডুলাস লেস দ্যান হবে এপসাইলন, অর্থাৎ এপসাইলন থেকে ছোট হবে, এবং এটা আমরা সংজ্ঞায় কিন্তু পড়ে আছি, কোন সংজ্ঞাটা এটা বারবার লাগবে আমি একটু দেখাই দিচ্ছি যে এটা কোথায় আমরা পড়ে আছি, যে এটা হচ্ছে অনুক্রমের যে সীমা এখান থেকে পড়ে আছে, এবং আমি বলছি বারবার যে এটা আমাদের থিওরিগুলো প্রমাণের ক্ষেত্রে বারবার লাগবে, এবং এটাকে কিভাবে লেখা যায় লিমিট ইনটেন্স টু ইনফিনিটি xn সমান l লেখা যায়, এটা কিন্তু আমাদের বারবারই দরকার পড়বে, এই জন্য এটা মনে রাখতে হবে। তাহলে ওই যে অনুক্রমের সীমা ওই সংজ্ঞানুসারে আমরা এটা লিখতে পারবো যে xn একটি অভিসারী অনুক্রম, এটা আমরা এই যে প্রশ্ন যেটা দেয়া আছে সেই আলোকে ধরে নিলাম, নেওয়ার পরে তার একটা সীমা ধরে নিছি l, এবং এখানে বলা হচ্ছে প্রত্যেক অনুক্রমের সীমা যে সংজ্ঞা করছি আমরা সেখান থেকে যে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান থাকবে, যার জন্য এটা ঘটবে। আচ্ছা এখন দেখেন xn - l এর মডুলাস লেস দেন কি এপসাইলন, এবং এখানে কি হবে n গ্রেটার দেন ইকুয়াল m হবে, ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m। তো এগুলো আমি বারবার না পড়ি, জাস্ট আসল কাহিনীটা বুঝাই দিচ্ছি। তো এই যে বিষয় এটাকে লেখা যাবে মাইনাস এপসাইলন লেস দেন xn - l লেস দেন এপসাইলন লেখা যাবে, কিভাবে লেখা যাবে আমি যদি একটু বলে দিই, এখানে আমি যা শর্ট করে দিয়েছিলাম কিন্তু আলাদা খাতায় করে দিচ্ছি, দেখেন যেখানে xn - l এর মডুলাস লেস দেন দেয়া আছে এপসাইলন, তো আমরা জানি কি যে এই যে মডুলাসটাকে উঠাই দিলে এখানে প্লাস মাইনাস চলে আসবে, যে প্লাস মাইনাস সেক্ষেত্রে xn - l লেস দেন এপসাইলন চলে আসবে। এখন দেখেন এটাকে দুই ভাবে লেখা যায়, কারণ এখানে প্লাস একটা মান আছে একটা মাইনাস মান, তো আমি যদি মাইনাস মানটাকে প্রথমে লিখলাম -xn - l লেস দেন এপসাইলন, এবং এখানে আরেকটা লেখা যায় কি যে প্লাস আর কি xn - l লেস দেন এপসাইলন, এটা লেখা যায়। মানে এটাকে যদি -1 দ্বারা গুণ করেন তাহলে হবে xn - l -1 দ্বারা গুণ করলে অসমতার দিক পাল্টে যাবে, আর এখানে হবে মাইনাস এপসাইলন, আর এবং এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ xn - l লেস দেন এপসাইলন। তো এই দুইটা থেকে সমন্বয়ে আমি কি লিখতে পারবো যে xn - l এটা কি আছে, যেটা দেখেন এটা হচ্ছে মাইনাস এপসাইলনের থেকে বড়, তাহলে এই যে মাইনাস এপসাইলন, দেখেন মাইনাস এপসাইলনের থেকে xn - l টা বড়, তাহলে এভাবেই লিখছি, এবং এটা এপসাইলনের থেকে ছোট, অর্থাৎ প্লাস এপসাইলনের থেকে ছোট লেখা গেল। এখন দেখেন এই মাইনাস l যেটা আছে এটাকে আমি প্রত্যেকটাকে যদি প্লাস l করে দিই তাহলে এই l মাইনাস এপসাইলন
লেস দেন এক্স এন মাইনাস এল প্লাস এল, এখানে লেস দেন এল প্লাস এপসাইলন, অর্থাৎ প্রত্যেকটার সাথে আমি প্লাস এল নিয়েছি আর কি। তাহলে এখানে এল মাইনাস এপসাইলন লেস দেন, এখানে মাইনাস এল প্লাস এল কাটা গিয়ে এক্স এন চলে আসবে, এখানে এল প্লাস এপসাইলন চলে আসবে। ঠিক আছে, একই কাজ করা হয়েছে যে এটাকে কি মাইনাস এপসাইলন লেস দেন এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন লেখা যায়, এবং সবগুলোর সাথে যদি এল যোগ করা হয় তাহলে আমরা পাবো এল মাইনাস এপসাইলন লেস দেন এক্স এন লেস দেন হবে এল প্লাস এপসাইলন। এখন বলা হচ্ছে এখন যদি এখান থেকে আমরা আমাদের নিম্ন সীমা কোনটা, এই এল মাইনাস এপসাইলন, ঊর্ধ্ব সীমা কোনটা এল প্লাস এপসাইলন। তো এখন যদি আমরা এই যে আলফা সমান ধরে নেই, মিনিমাইজ মানে নিম্ন সীমা অবশ্যই, তাহলে নিম্ন সীমা এখানে এক্স এন আছে, তাহলে এক্স এন বলতে কি এখানে 1 2 3 4 এভাবে যদি বসান তাহলে আপনি কি পাবেন, x1 x2 x3 ডট 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 এক্স এম মাইনাস এন পাবেন। এবং এটা যেহেতু মিনিমাইজ মানে কি নিম্ন সীমাটা আমরা নির্দেশ করতেছি, তাহলে এখানে নিম্ন কত আছে এল মাইনাস এপসাইলন আছে, এটা এখানে বসাই দিবেন। তো এটা একটা সেট দিলেন। এরপরে এবং বিটা সমান ম্যাক্স অর্থাৎ কি গরিষ্ঠ মান তো লঘিষ্ঠগুলো থাকবে, সাথে আপনার এই যে ঊর্ধ্ব সীমা যেটা সেটা থাকবে। তাহলে এখানে কি x1 x2 অর্থাৎ এক্স এন এর জায়গায় কি 1 2 3 4 বসান, যেহেতু এনটা আমাদের কি স্বাভাবিক সংখ্যা, তাহলে x1 x2 x3 ডট 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 এক্স এম মাইনাস 1 তো পাবেনই, সাথে ঊর্ধ্ব সীমাটা এখানে লিখতে হবে এল প্লাস এপসাইলন। তাহলে এই যে এই দুইটা বলা হচ্ছে যে হয়, তাহলে ইহা স্পষ্ট যে আমরা এটাকে কি লিখতে পারবো, যেহেতু এটাকে আলফা, এই যে আলফার একটা সেট ধরে নিছি বা নিম্ন সীমা যেগুলো সেটা আলফা, তাহলে আলফা লেস দ্যান ইকুয়াল এখানে কি আছে এক্স এন আছে, আর এই যে এল প্লাস এপসাইলনটা তো আমরা ঊর্ধ্ব সীমা এই যে বিটার ক্ষেত্রে ধরে নিছি, তাহলে আমরা লেস দ্যান ইকুয়াল বিটা লিখতে পারবো। তাহলে এখানে কি বোঝাচ্ছে যে আমাদের নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা দুটোই আছে, তার মানে আমি বলতে পারবো যে এক্স এনটা অনুক্রমটা কি সীমায়িত বা বাউন্ডেড। দেখেন দ্বিতীয় অংশে কি বলা হয়েছে যে বিপরীত ক্রমে ইহা সত্য নয়, এটা আমাদের দেখাতে হবে। তাহলে দ্বিতীয় অংশ দেখেন আমরা এক্স এন একটা উদাহরণ হিসেবে এটা ধরে নিলাম যে এক্স এন এর একটা অনুক্রম সেটা সমান -1 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এই n এর জায়গায় nটা কি, nটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা n হচ্ছে বিলংস টু আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে n সমান কি হবে 1 2 3 4 হবে, তাহলে যদি এখানে n এর মান 1 বসান তাহলে আপনি -1 পাবেন, n এর মান 2 বসালে +1 পাবেন, n এর মান 3 বসালে -1 পাবেন, n এর মান 4 হলে 1 পাবেন। এভাবে আপনি -1 1 -1 1 এভাবেই কিন্তু মানগুলো পাবেন। তাহলে একটি সীমাবদ্ধ অনুক্রম, কারণটা হচ্ছে কি, কারণ এখানে মানটা -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে -1 লেস দ্যান ইকুয়াল xn লেস দ্যান ইকুয়াল 1। এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান কি হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর মান কত -1 টু দি পাওয়ার n, তাহলে এই যে -1 টু দি পাওয়ার n এখানে কি হচ্ছে 1 যখন n জোড়, -1 যখন n বিজোড়। তো আমরা এই অভিসারী আর অপসারীতে কি শিখে আসছিলাম যে অভিসারী সেটা হবে যেটার মানটা বিদ্যমান, সসীম এবং অনন্য হবে। অনন্য মানে একটা মান থাকবে, কিন্তু এখানে আমরা দেখলাম দুইটা মান পাচ্ছি, যে n এর মানটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা একটা 1 পাচ্ছি, একটা -1, একটা 1 একটা -1, অর্থাৎ এটা একই নয়, ভিন্ন ভিন্ন মান। তাহলে এই ভিন্ন ভিন্ন মান হয় এটা অভিসারী হতে পারবে না। তাহলে যেহেতু অনুক্রমের লিমিট অনন্য নয়, তাহলে কি অনন্য যেহেতু নয়, অর্থাৎ এই যে লিমিটের, অর্থাৎ এখানে n এর মানটা যদি আপনি বসান সেক্ষেত্রে মানটা 1 পাওয়া যাচ্ছে না, কাজে এটি অভিসারী নয়। সুতরাং প্রত্যেক অভিসারী অনুক্রম সীমাবদ্ধ, প্রত্যেক অভিসারী অনুক্রম কি হবে, সীমাবদ্ধ হবে। অর্থাৎ প্রথমটা ঠিক আছে যে সীমায়িত, এটা আমরা পাবো, কিন্তু প্রত্যেকটা অভিসারী অনুক্রম কিন্তু আমাদের কি হবে না, যে অভিসারী, অর্থাৎ কিন্তু বিপরীত ক্রমে এটা সত্য হবে না। দেখেন উপপাদ্য 2 নম্বরে বলা হচ্ছে প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে। প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি অনন্য লিমিট আছে, মানে লিমিট একটাই থাকবে, সেটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এটা 2018 বিষয়ে আসছিল। তো প্রমাণে দেখেন যে মনে করি xn একটি অভিসারী অনুক্রম এবং ইহার দুইটি সীমা, একটা হচ্ছে L1 একটা L2। আমাদের কি যেহেতু আচ্ছা এখানে আমরা ধরে নিলাম কি অভিসারী একটা অনুক্রম এবং ইহার দুইটা সীমা, একটা L1 একটা L2 ধরে নিছি। তাহলে আমাদের প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। আগে আমাদের দেখলাম যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধু m ছিল, কিন্তু এখানে দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকতেছে। কেন থাকতেছে, কারণ এখানে দুইটা সীমা আছে, একটা L1 একটা L2, তাহলে দুইটার জন্য আমরা কি পাবো, দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদের থাকবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু সীমা দুইটা, তাহলে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, একটা m1 একটা m2 আমরা ধরে নিয়েছি। এবং এর জন্য আমরা কি লিখতে পারবো, যে xn মাইনাস L1। আগে আমরা কিভাবে লিখতাম, এই যে আমি এখানে অনুক্রমের সীমাটা লিখে রাখছি যে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য ধনাত্মক পূর্ণ সংখ্যা m থাকে, যেন xn মাইনাস L হয় এবং এর মডুলাসটা এপসাইলনের থেকে ছোট হয়। তাহলে এখানে আমাদের দুইটা আছে, একটা L1 একটা L2, তাহলে xn মাইনাস কি হবে, L এর জায়গায় L1 হবে এবং তার মডুলাস হবে এবং এটা এপসাইলন বাই 2 এর থেকে ছোট হবে। তো এপসাইলন কিন্তু এখানে একটা ক্ষুদ্র সংখ্যা এবং একে 2 দ্বারা ভাগ করলে আরো ক্ষুদ্র হবে, কিন্তু 2 দ্বারা ভাগ করা লাগবে, কারণটা হচ্ছে এটা আমাদের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, প্রমাণটাকে আমাদের হোল্ড করার জন্য আমাদের কিন্তু সেটাকে এই সিস্টেমে নিতে হবে, এপসাইলনটাকে এপসাইলন বাই 2 আকারে নিতে হবে।
যেখানে কি আমাদের সংজ্ঞা যেটা ছিল n গ্রেটার দেন ইকুয়াল m, এখানেও তাই থাকবে। এবং এখানে L2 এর জন্য এটা এরকমের হবে, xn মাইনাস L2 এর মডুলাসটা কি হবে, এপসাইলন বাই 2 এর থেকে ছোট হবে। এবং এখানে এই যে n গ্রেটার দেন ইকুয়াল m2 হবে, সমান ম্যাক্স m1 m2, অর্থাৎ মানে গরিষ্ঠ মান আর কি, যে একটা m1 এবং m2, অর্থাৎ m1 m2 টাকে আমরা m ধরে নিলাম, ঠিক আছে, দুইটাকে m দ্বারা প্রকাশ করলাম। তাহলে m1 m2 যদি m হয় তাহলে আমাদের এখানে কি হবে দেখেন তো, এই nটা গ্রেটার দেন ইকুয়াল m হবে, এখানে m1 আর থাকবে না, এবং এখানেও nটা গ্রেটার দেন ইকুয়াল m হবে, এখানে m2 আর থাকবে না। তাহলে এখানে কিভাবে আমরা লিখছি দেখেন, যে এখানে xn মাইনাস l1 এর মডুলাস লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m, অর্থাৎ চেঞ্জ হয়েছে শুধুমাত্র m1 এর জায়গায় m, এবং xn মাইনাস l2 এর মডুলাস লেস দ্যান এপসাইলন বাই 2, এখানে চেঞ্জ হয়েছে শুধুমাত্র n গ্রেটার দেন ইকুয়াল m2 এর জায়গায় m। এখন L1 মাইনাস L2 এর মডুলাস সমান কি লেখা যায়, L1 মাইনাস L2 এর মডুলাস সমান লেখা যায় যে L1 মাইনাস, দেখেন L2 এখানে আছেই, এর সাথে যেহেতু আমাদের নিয়ে আসতে হবে xn, তারপরে হচ্ছে আমাদের xn, এই xn গুলো নিয়ে আসতে হবে। এজন্য আমরা করছি কি, যে এই মডুলাসের ভিতর xn একটা ধনাত্মক আর একটা xn ঋণাত্মক নিছি। তাহলে কি হবে, প্লাস মান মাইনাস মান কাটা দেওয়া যায়, দিলে আমাদের L1 মাইনাস L2 এর মডুলাস সমান L1 মাইনাস L2 এর মডুলাস লেখাই যায়। L1 মাইনাস L2 এর মডুলাস সমান কি লেখা যায়, L1 মাইনাস L2 এর মডুলাস, তো এটা লেখাই যায় কারণ 2 সমান 2 এ হয়। তো ঠিক আছে, তো এটাও কি মানে, এটা যদি আমাদের মানে এটার মান 2 হয়, এটার মান 2, এটার সমান এটা লেখাই যায়। তো এখন এখানে কি করা হয়েছে, যে xn একটা ধনাত্মক নেওয়া হলো, এর সাথে যদি আমি xn মাইনাস করে দিই, কোনো সমস্যা আছে, প্লাস L1 মাইনাস L2 এটা লেখা যায়। এই যা সাজিয়ে একটু লেখা হয়েছে যে xn প্লাস L1 মাইনাস L2 মাইনাস xn, এরপরে আবার এখান থেকে কি করা হয়েছে, xn মাইনাস L1 আমাদের আছে, তো xn মাইনাস L1 টাকে একটু সাজাই লেখা হয়েছে, তারপরে আমাদের কি আছে মাইনাস, এখানে আমাদের xn মাইনাস L2 নেওয়া হয়েছে। তো কিভাবে নেওয়া হয়েছে একটু যদি বলি, যে xn থাকলো আর এখানে আছে, এখানে xn মাইনাস L2 হবে, তাহলে মিলবে আর কি, ঠিক আছে। দেখেন xn এই মাইনাস L2 টাকে নেওয়া হয়েছে, xn মাইনাস L2 এর কাজ শেষ, এখানে xn মাইনাস L2, এবারে মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন হলে xn টা কি প্লাস xn হবে, আর এই প্লাস L1 টা এটা মাইনাস L1 হবে, ঠিক আছে। তাহলে xn মাইনাস L2 মাইনাস হচ্ছে xn মাইনাস L1 এর মডুলাস, এটা আমরা পাবো। আমরা কি করা হয়েছে, যে xn একটা প্লাস আর একটা মাইনাস করা হয়েছে, ঠিক আছে। তো এরপরে কি হয়েছে, xn আর এই মাইনাস L2 টাকে একসাথে লেখা হয়েছে, এরপর মাইনাস কমন নিয়ে এই মাইনাস xn টা সেক্ষেত্রে প্লাস xn হবে, আর এখানে প্লাস L1 টা মাইনাস L1 হবে। এরপর এটাকে মডুলাস করে দেওয়া হয়েছে, তো আমরা সূত্র দেখে আসলাম a মাইনাস b এর মডুলাস, এটাকে লেখা যায় লেস দ্যান ইকুয়াল a এর মডুলাস প্লাস হবে b এর মডুলাস। তো এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হবে না, কারণ মডুলাস এর ভিতর মাইনাস হলে মডুলাসের বাইরে সেটা প্লাস হবে আর কি। আচ্ছা, তো এখন দেখেন, তাহলে এই যে a মাইনাস, এটা যদি a হয়, মাইনাস হচ্ছে b যদি এটা হয়, এর মডুলাস, তাহলে কি হবে, লেস দ্যান ইকুয়াল a এর মডুলাস প্লাস হবে b এর মডুলাস। এখন xn মাইনাস L2, xn মাইনাস L2 এর মানটা কি এপসাইলন বাই 2 এর থেকে ছোট, তাহলে এখানে এই যে লেস দ্যান ইকুয়ালটা শুধুমাত্র লেস দ্যান হয়ে যাবে, এপসাইলন বাই 2 হবে। এরপর এই প্লাসটা প্লাস দেন xn মাইনাস L1, xn মাইনাস L1 এটা কি লেস দ্যান এপসাইলন বাই 2 এর থেকে ছোট, তাহলে এখানে এই যে লেস দ্যান তো দেয়াই আছে, এপসাইলন বাই 2। আপনি আরো ক্যালকুলেশন করবেন, 2 লসাগু নিলেন, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে, এখানে তো এখানে শুধু লেস দ্যান দিবেন আর কি। আর তারপরে কি আছে এখানে, আচ্ছা এটা তো সমান করতেছি আমরা, তো এই জায়গায় কিন্তু এটার সাথে এটা লিখলে লেস দ্যান লিখতে হবে। তো আমি জাস্ট এই বিষয়টা বুঝি, 2 লসাগু নিলেন তাহলে 1 এপসাইলন প্লাস কি হবে, এপসাইলন হবে, তার মানে 2 এপসাইলন বাই 2, 2 কাটা গেলে শুধু এপসাইলন থাকবে। আচ্ছা, এই যে লাইনটা আমরা এখানে পাইছি, L1 মাইনাস L2 এর মডুলাস লেস দ্যান হচ্ছে এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2, এই লাইনটা আমি পরের পেজে উঠাই নিয়ে ওই আদ্রা কাজটা মানে বাকি কাজটা করবো আর কি। যেখানে কি করবেন, যে এই যে 2 লসাগু নিলেন এপসাইলন প্লাস এপসাইলন, এবং এটাকে ক্যালকুলেশন করলে আপনি কি পাচ্ছেন, যে 2 কাটা গিয়ে শুধু এপসাইলন, তার মানে L1 মাইনাস L2 এর মডুলাস লেস দ্যান এপসাইলন, অর্থাৎ আমি কি পাচ্ছি, L1 মাইনাস L2, L1 মাইনাস L2 এর মডুলাসটা কি এই যে লেস দ্যান এপসাইলন, অর্থাৎ এপসাইলনের থেকে ছোট। এবং আমরা দেখছিলাম যে এপসাইলন গ্রেটার দেন কি 0, এপসাইলন গ্রেটার দেন 0, এটা আমরা শুরুর দিকে নিয়েছিলাম যে এপসাইলন কি হবে, এই যে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0, তাহলে আচ্ছা যেটা বলছিলাম আর কি, যে আমরা দেখলাম যে এপসাইলনটা হচ্ছে 0 থেকে বড়, আর এখানে আমরা এই মানটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট, মানে এখানে কি, তাই এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যে এপসাইলন গ্রেটার দেন 0, এটাকে কিন্তু এভাবে লেখা যাবে, যে এটা হ্যাঁ করা এপসাইলনের দিকেই, তো আমি 0টাকে সামনে দিলাম, তাহলে কি লেস দ্যান এপসাইলন, তার মানে এপসাইলনের থেকে 0টা ছোট, এখানে এপসাইলনের থেকে L1 মাইনাস L2 এর মডুলাসটাও ছোট। তাহলে এই যে ছোট সমান ছোট আমরা লিখতে পারবো, যে যেহেতু এটাও এপসাইলনের থেকে ছোট, এটাও হচ্ছে এপসাইলনের থেকে ছোট, তাহলে এটা সমান আমাদের 0 লেখা যাবে। তাহলে L1 মাইনাস L2 এর মডুলাস সমান 0, তাহলে L1 মাইনাস L2 সমান 0, অর্থাৎ মডুলাসটা তো আপনি
জিরোর সাথে তো এমনিতেই উঠে দেওয়া যাবে, সমস্যা নাই। তো এরপরে হচ্ছে L1 সমান কি লেখা যাবে, L2, তার মানে কি L1 ও যা L2 ও একই বিষয়। তাহলে অতএব কোনো অভিসারী অনুকূলে দুইটি পৃথক সীমা থাকতে পারে না। যে পৃথক সীমা থাকতে পারে না বলতে L1 ও যা L2 ও তো তা একই মান, তার মানে একটা সীমা থাকবে, সেখানে তো পৃথক বা আলাদা আলাদা দুইটা সীমা থাকার কোনো অপশন নাই। অর্থাৎ অভিসারী অনুক্রমের সীমা কি অনন্য, মানে একটাই থাকবে। তো উপপাদ্য 3টা দেখেন, বলা হচ্ছে একমুখী বৃদ্ধিমান অনুক্রম ইহার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা অভিসারী। এটা আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণে যাই, যে মনে করি xn একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম যার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমাটা হলো L। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে এটা কিন্তু মানে কি ঊর্ধ্বসীমা বলতে তো মানে এটা কি বড় সীমাটা আর কি, নিম্ন সীমাটা না। তাহলে এখানে কি যে xn হচ্ছে একটা অনুক্রম, এটা কি একমুখী বৃদ্ধিমান অনুক্রম যার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা আমরা ধরে নিলাম L। সুতরাং প্রত্যেক এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য অন্তত একটি xm, আগে যেমন m বিদ্যমান থাকতো এখানে xm বিদ্যমান থাকবে, যেন কি হয় xm টা L মাইনাস L এর থেকে L মাইনাস এপসিলন এর থেকে বড় হয়। তো এখানে কি, যেহেতু এখানে হচ্ছে আমাদের মানে L যে ঊর্ধ্বসীমা সেখান থেকে কিছু বাদ দিয়ে, ঊর্ধ্বসীমার থেকে কিছু বাদ দিয়ে মানে L মাইনাস এপসিলন বাদ দিয়ে এটা হবে। তো এটা একটু মানে মোটামুটি এটা মুখস্থর মতো করেই রাখতে হবে যে প্রত্যেক এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য অন্তত একটি xm বিদ্যমান থাকবে, যেন কি হয় xm টা গ্রেটার দেন হবে কার থেকে, L মাইনাস এপসিলন এর থেকে, যেখানে n টা গ্রেটার দেন ইকুয়াল m। এটাকে 1 নম্বর সমীকরণ। এখন দেখেন যে আবার অনুক্রমটি একমুখী বৃদ্ধিমান হয়। একমুখী বৃদ্ধিমান অনুক্রমের সংজ্ঞায় আমরা কি দেখছিলাম হচ্ছে xn+1 বৃদ্ধিমান মানে গ্রেটার দেন ইকুয়াল হবে xn, অর্থাৎ এখানে xn যা থাকবে তার থেকে এখানে xn+1 এক বেশি থাকবে। তো এখানে আমাদের n+1 বলতে এখানে n ধরা হয়েছে, কারণ দেখেন nটা কিন্তু m এর থেকে বড়, আর n বলতে এখানে m ধরা হয়েছে। এটা আমরা সংজ্ঞায় শিখে আসছি যে একমুখী বৃদ্ধিমান যে সংজ্ঞাটা ছিল অনুক্রমের যে সংজ্ঞা, সেখানে আমরা দেখছিলাম এই সত্যটা যদি সে মেনে চলে তাকে একমুখী বৃদ্ধিমান অনুক্রম বলা হয়। তাহলে এখানে n+1 যেটা সেটা হচ্ছে n, কারণ এই যে nটা দেখেন m এর থেকে বড়, এখানে কি n+1টা n এর থেকে বড়, এখানেও ওটা দেওয়া আছে। আচ্ছা, এবং এখানে n বলতে xm, m টাকে বোঝানো হয়েছে। তাহলে xn গ্রেটার দেন ইকুয়াল xm, এটা কি n টা গ্রেটার দেন ইকুয়াল m, এটা আমরা সংজ্ঞা থেকেই লিখতে পারবো। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 হতে পাই কি পাই, xn গ্রেটার দেন ইকুয়াল কার থেকে বড়, xm এর থেকে বড়, এবং xm টা আবার L মাইনাস এপসিলন এর থেকে বড়। তো এইটাকেই লেখা হয়েছে যে xn টা xm এর থেকে বড় বা সমান, এবং xm টা আবার L মাইনাস এপসিলন এর থেকে বড়। এটা লেখা হয়েছে যেখানে n গ্রেটার দেন ইকুয়াল m। এটাকে 3 নম্বর সমীকরণ দেওয়া হয়। আবার দেখেন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, এটা ধরা হয়েছে কি L, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, অর্থাৎ সব থেকে যে বড় সীমাটা সেটা হচ্ছে আমাদের L। তাহলে xn লেস দেন ইকুয়াল, অর্থাৎ আমাদের ঊর্ধ্বসীমা কি L, কিন্তু একটা যদি সেট লিখি যে h সমান সাপোজ ধরেন এখানে 1 2 3 4, তাহলে এখানে ঊর্ধ্বসীমা কত 4, কিন্তু এই 4 এর থেকে বড় মান 5 6 7 এগুলো তাদের ঊর্ধ্বসীমা হতে পারে, কিন্তু এই 4 এর থেকে যে ছোট মান সেগুলো কিন্তু ঊর্ধ্বসীমা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু 4 এর থেকে বড় যে কোনো মান তার ঊর্ধ্বসীমা হতে পারবে। তাহলে আমরা দেখলাম যে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা L হয়, xn টা কি xn এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, তাহলে xn লেস দেন ইকুয়াল L, কিন্তু L এর থেকে বড় যে কোনো মান ঊর্ধ্বসীমা হতে পারবে, যেরকম 4 এর থেকে বড় 5 ঊর্ধ্বসীমা হতে পারবে, 4 এর থেকে বড় 6 ঊর্ধ্বসীমা হতে পারবে। তাহলে ঊর্ধ্বসীমা L, L এর সাথে আমরা ক্ষুদ্র কোনো একটা মান যোগ করে দেবো যে L প্লাস এপসাইলন, তাহলে এটাও কি ঊর্ধ্বসীমা হতে পারবে, যে এই ঊর্ধ্বসীমা থেকে Lটা ছোট। এই হচ্ছে বিষয়, যে যেখানে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল m। তাহলে এখন এই 3 এবং 4 থেকে আমরা কি লিখতে পারবো, যে L মাইনাস এপসাইলন এর থেকে বড় কে xn কিন্তু বড়, তাহলে L মাইনাস এপসাইলন এর থেকে বড় xn, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে L প্লাস এপসাইলন এর থেকে ছোট xn। তাহলে এই যে এটা লেখা হয়েছে, যে এইটাকে আবার কি লেখা যায় দেখেন, আমাদের এখানে আছে কি, যে এখানে আমি একটু দেখাই দিচ্ছি যে L মাইনাস এপসাইলন লেস দেন xn লেস দেন L প্লাস এপসাইলন। এখন যদি L দ্বারা প্রত্যেকটা পদকে যদি মাইনাস করা হয়, তাহলে এখানে L মাইনাস এপসাইলন, এখানে কি xn মাইনাস L, এখানে কি L আছে মাইনাস L প্লাস এপসাইলন, অর্থাৎ সবগুলোর সাথে মাইনাস L নিই। তাহলে এখানে প্লাস L মাইনাস L কাটা যাবে, এখানে এই প্লাস L মাইনাস L কাটা যাবে, থাকবে কি মাইনাস এপসাইলন লেস দেন xn মাইনাস L লেস দেন, এখানে থাকবে এপসাইলন। এটা এখানে লেখা হয়েছে মাইনাস এপসাইলন লেস দেন xn মাইনাস L লেস দেন এপসাইলন। কারণ এটাকে কি লেখা যায়, এই যে দুটো থেকে আমরা এগুলো একটু আগেই দেখে যাচ্ছি যে xn মাইনাস L এর মডুলাস লেখা যায়, কারণ এটাকে ভাঙলে আপনি মাইনাস মানে xn মাইনাস L এর মডুলাস লেস দেন এপসাইলন পাবে। কেন এটা একটু আগে যেটা বুঝাইছিলাম আর কি, যে কোন জায়গাটা শিখাইলাম একটু আগেই,
আচ্ছা আমরা এটা দেখে আসলাম আগে তো, অথবা আপনি এটাকে কি করবেন, আমি যদি এখানে আবার শিখাই দিই একটু, এবার একটু শিখাই দিই, পরে এগুলো বারবার আসবে, পরে কিন্তু আর দেখাবো না। দেখেন যে এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দেন এটাকে এপসাইলন লেখা যায়। কেন লেখা যায়? কারণ এটাকে ভাঙলে মাইনাস এপসাইলন লেস দেন এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন পাওয়া যায়। কিভাবে? এটাকে আপনি প্লাস মাইনাস আকারে মডুলাসটা উঠে দিয়ে প্লাস মাইনাস এক্স এন মাইনাস এল লিখতে পারবেন লেস দেন এপসাইলন। আর এটাকে কি প্লাস একবার লিখতে পারবেন, একবার মাইনাস আকারে। তাহলে আমি যদি প্রথমে প্লাসটা লিখি, তাহলে এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন, এবং এখানে কি লেখা যাবে, মাইনাস এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন। এখানে যদি মাইনাস দ্বারা গুণ করেন তাহলে কি হবে, যে এক্স এন মাইনাস এল অসমতাটা পাল্টে যাবে, কারণ মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে অসমতার দিক পাল্টে যায়, এখানে মাইনাস এপসাইলন হবে। তাহলে এখানে কি পাচ্ছেন দেখেন, যে এপসাইলনের থেকে ছোট এই মানটা এবং মাইনাস এপসাইলনের থেকে বড় এই মানটা। তাহলে মাইনাস এপসাইলনের থেকে বড় কি মান, এক্স এন মাইনাস এল। আচ্ছা এটা বড় বলতে এই যে এখানে দিতে হবে এটা, তারপরে এটার থেকে কি হয়েছে না হয়েছে কিছু আচ্ছা, এবং এটার থেকে কি, এই যে এপসাইলনের থেকে এটা ছোট, তার মানে এই যে এক সরি এইখানে এপসাইলন দিলেই হইলো। তার মানে এই মানটা দেখেন এপসাইলনের থেকে এখানে কি, এপসাইলনের থেকে ছোট, তাহলে এই যে প্লাস এপসাইলনের থেকে কিন্তু এখানে ছোট লেখা হয়েছে, ঠিক আছে। এখানে মাইনাস এপসাইলনের থেকে বড়, তাহলে এই যে মাইনাস এপসাইলনের থেকে বড় এটা লেখা হয়েছে। তাহলে এইটাকে আপনি সংক্ষেপে বা লিখতে পারবেন এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দেন এপসাইলন। দেখেন এখানে মাইনাস এপসাইলন লেস দেন এক্স এন, তারপর হচ্ছে মাইনাস এল লেস দেন এপসাইলন, এটাকে লেখা যায় এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দেন এপসাইলন। এখন এটাকে আবার আমরা সংজ্ঞায় দেখছিলাম, কিন্তু বলে আছি অনুক্রমের সীমা থেকে আমরা কি জানি, যে এটাকে লেখা যায় লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন সমান এল। তাহলে এখানে আমরা একটা এল মান পাইছি, এটা কি সসীম মান। তাহলে সসীম মান, তাহলে এখানে যেহেতু মানটা বিদ্যমান, কাজে আমরা বলতে পারবো যে এক্স এন অনুক্রমটা কি, যে অভিসারী। যেহেতু সসীম তাহলে অভিসারী, আর যদি অসীম হইতো বা ইনফিনিট হইতো সেক্ষেত্রে অপসারী হইতো। তাহলে সুতরাং এক্স এন বৃদ্ধিমান অনুক্রমটি উহার লঘিষ্ঠ ঊর্ধ্বসীমায় কি অভিসারী। তো 4 নাম্বারটা দেখেন, বলা হচ্ছে একটি একমুখী বৃদ্ধিমান অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি কি হয়, ইহা সীমাবদ্ধ হয়। যদি এবং কেবল যদি মানে ইফ অ্যান্ড অনলি ইফ থাকলে কি হয়, এটা বিপরীত ক্রমেও দেখাতে হয়। তাহলে এটা আপনারা হচ্ছে এই যে এই পর্যন্ত সীমাবদ্ধ, এটা কিন্তু আমরা প্রথমে করে আছি, আমি দেখাই দিলেই বুঝবেন। যেহেতু বলা হয়েছে কি অভিসারী কি ইহা সীমাবদ্ধ হবে, অভিসারী অনুক্রমটা কি অভিসারী হবে, সেটা কি সীমাবদ্ধ হবে। আচ্ছা এই সীমাবদ্ধ এই অংশটা আমরা প্রথমেই করে আছি থিওরিয়ামে একই, যে মনে করি এক্স এন একটি বর্ধমান বা বৃদ্ধিমান অভিসারী অনুক্রম এবং এল ইহার সীমা, তাহলে এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান, যেন কি হয় এত হয় এবং এটা হয়, এখানে এটা হয় এবং এটা আলফা সমান কি এটা হয় এবং বিটা সমান এটা হয়, এবং এটি স্পষ্ট যে আমাদের আলফা লেস দেন ইকুয়াল এক্স এন লেস দেন ইকুয়াল বিটা, এবং এখান থেকে বলতে পারি এক্স এন অনুক্রমটি সীমাবদ্ধ। বলা হচ্ছে এক্স এন একটি বৃদ্ধিমান বা বর্ধমান দেয়া আছে, সমস্যা নাই, যে বর্ধমান সীমায়িত অনুক্রম। এটা আমরা দেখলাম এই যে সীমায়িত অনুক্রম, যে এক্স এনটা একটা কি বর্ধমান বা বৃদ্ধিমান সীমায়িত অনুক্রম। তো এই ক্ষেত্রে আমরা এ সমান একটা সেট ধরে নিলাম, যে এ সমান হচ্ছে এক্স এন এবং এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এর উপাদান, এবং সেটটি কি অশূন্য ও সীমায়িত হবে, এবং এটির একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা যদি এল বিদ্যমান থাকবে। ঠিক আছে, আমরা এর একটা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এল ধরে নিব। যেহেতু এল এর থেকে ছোট কোনো, যেহেতু এলটা হচ্ছে ঊর্ধ্বসীমা, তাহলে এল এর থেকে ছোট কোনো বাস্তব সংখ্যাই কিন্তু এর ঊর্ধ্বসীমা হতে পারবে না। যেটা আমি একটু আগে উদাহরণ হিসেবে বললাম, যে এখানে যদি 1 2 3 4 এভাবে থাকে, তো এখানে কিন্তু 4টা হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমা বা কি এটা সুপ্রিমাম। তাহলে এই 4 এর থেকে 5 6 7 এগুলো কিন্তু তাদের ঊর্ধ্বসীমা হতে পারবে, কিন্তু 4 এর থেকে ছোট কোনো মান 3 ঊর্ধ্বসীমা হতে পারবে না, 2 ঊর্ধ্বসীমা হতে পারবে না, কিন্তু 4 এর থেকে বড় যে কোনো মান তার ঊর্ধ্বসীমা হতে পারবে। তো এখানে বলা হচ্ছে যে এল যদি আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা ধরে নেই, এবং এল এর থেকে ছোট কোনো বাস্তব মানই কিন্তু এর ঊর্ধ্বসীমা হতে পারবে না। অর্থাৎ এর ঊর্ধ্বসীমা যদি এল হয়, তাহলে এল এর থেকে ছোট কোনো বাস্তব সংখ্যাই এর ঊর্ধ্বসীমাটা হতে পারবে না। প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য অন্তত একটি এক্স এম বিদ্যমান থাকবে, যেন কি হয় এক্স এমটা গ্রেটার দেন এল মাইনাস এপসাইলন হয়। এটা কিন্তু মানে আগের হচ্ছে থিওরিয়ামের সাথে মোটামুটি মিল আছে আর কি। তো এরপর দেখেন এক্স এন অনুক্রমটি একমুখী বর্ধমান হয়, আমরা কি পাই সংজ্ঞা থেকে, কি জানি এক্স এন প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল এক্স এন। ঠিক আছে, এটা আমরা একমুখী বৃদ্ধিজনিত যে অনুক্রম সেটার সংজ্ঞা থেকে জানি। তো এখানে আমাদের এই যে এক্স এন প্লাস ওয়ান বলতে এই এনটা, আর এন হচ্ছে আমাদের এখানে এম, বোঝা গেল। যেখানে দেখেন এনটা কিন্তু এম এর থেকে বড়, এখানে আমাদের এন প্লাস ওয়ানটা এন এর থেকে বড়, তাহলে এখানে এক্স এন গ্রেটার দেন ইকুয়াল এক্স এম। এবং এটা আবার কার থেকে বড়, এই যে এক্স এমটা এখান থেকে জাস্ট একবারে লেখা হয়েছে যে এক্স এমটা এল মাইনাস এপসাইলনের থেকে বড়, এটা এখানে লেখা হয়েছে। তো সংজ্ঞা থেকে আমরা এইটুকু পাই, এবং এইটুকুর সাথে যেহেতু এক্স এমটা এল মাইনাস এপসাইলনের থেকে বড়, সেটাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এক্স এন অনুক্রমের একটি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এল বিদায়, যেহেতু এক্স এন এর একটা ঊর্ধ্বসীমা এল, তাহলে আমাদের কি এক্স এন এর থেকে এলটা কি হবে বড় হবে, তাহলে এক্স এন লেস দেন ইকুয়াল এল। কিন্তু আমি যেটা বললাম যে এল এর থেকে বড় যে কোনো মান তার ঊর্ধ্বসীমা হতে পারবে, কিন্তু এল এর থেকে ছোট কোনো মানই তার ঊর্ধ্বসীমা হতে পারবে না। তাহলে এল এর থেকে বড় একটা মান এল প্লাস এপসাইলন, অর্থাৎ ক্ষুদ্র একটু বৃদ্ধি করা হলো এল কে, তাহলে
এটা তার ঊর্ধ্বসীমা হতে পারবে এবং এটার থেকে এলটা সেক্ষেত্রে ছোট হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। কারণ 1 ও 2 হতে পাই কি পাই আমরা এখান থেকে লিখতে পারবো যে এক্স এনটা দেখেন এক্স এনটা এল প্লাস এপসাইলন এর থেকে ছোট, তাহলে এই যে এল প্লাস এপসাইলন এর থেকে ছোট আর এখানে এল মাইনাস এপসাইলন এর থেকে কি বড়, দেখেন হা করা আছে এইদিকে, তাহলে এটা হচ্ছে এটার থেকে বড়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যাবে এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দেন এপসাইলন, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন সমান এল, তাহলে এটা কি একটা অভিসারী যেহেতু এর মানটা কি আছে বিদ্যমান আছে। এই থিওরিটা দেখেন এটা কার কার সমন্বয় হইলো, আমাদের এই যে থিওরিয়াম যে 3 আছে দেখেন এই যে এল এটা সমন্বয়ে কিন্তু এটা আছে বিপরীত ক্রমের অংশটা, আর এই যে আমরা প্রথমে যে থিওরিয়াম উপপাদ্য একটা করছি সেই এক, তাহলে 1 আর থিওরিয়াম 4 এর কিন্তু সমন্বয়েই কিন্তু আমাদের থিওরিয়াম হচ্ছে 3 এর সমন্বয়ে হচ্ছে থিওরিয়াম 4টা। অর্থাৎ সেভেন বলা হচ্ছে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিসারী উপ অনুক্রম আছে। ঠিক আছে, তো এখানে শুধু বাংলা লেখাই আছে, আমরা একটু বলে দিই যে মনে করি এখানে কি বলা হচ্ছে প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি অভিসারী উপ অনুক্রম আছে। আচ্ছা, তাহলে মনে করি এক্স এন একটা সীমায়িত অনুক্রম, তাহলে যেহেতু প্রত্যেক সীমায়িত অনুক্রমের একটি উপ অনুক্রম আছে, ঠিক আছে আছে এটা আমরা প্রশ্ন থেকে লিখলাম, তো সুতরাং আমাদের এই যে এক্স এন যেহেতু একটা সীমায়িত অনুক্রম তাহলে এরও কি থাকবে একটা উপ অনুক্রম থাকবে। তাহলে ধরি এক্স এন অনুক্রমের একটি একমুখী উপ অনুক্রম, সেটা হচ্ছে এক্স আগে এন ছিল এখানে এক্স কে এন, ঠিক আছে এটা একটা উপ অনুক্রম। এটা 2015-17-20 আছে, বলা হচ্ছে একটি অনুক্রম অভিসারী হবে যদি এবং কেবল যদি ইহা কোসির অনুক্রম হয়। কোসির অনুক্রম তো আমরা দেখেই আসলাম যে কি হয় যে এপসাইলন গ্রেটার দেন 0, আর একটা শর্ত হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল m, আর একটা কি শর্ত এক্স এম মাইনাস এক্স এন, আচ্ছা এক্স এন মাইনাস এক্স এম আর কি এর মডুলাসটা লেস দেন এপসাইলন, অর্থাৎ এই তিনটা শর্ত তারা মেনে চলে। তাহলে এখন দেখেন প্রমাণে যাই যে এক্স এন অনুক্রমটি এল সীমায় অভিসারী। আমরা ধরে নিলাম যে এক্স এন একটা অনুক্রম সেটা এল সীমায় অভিসারী হয়, এবং এল সীমায় যে অভিসারী হয় সেটা আমরা আগেও প্রমাণ করে আসছি থিওরিগুলোতে যে আচ্ছা কি প্রমাণ করে আসলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন সমান এল এবং এটা কি অভিসারী হয়, এটা আমরা একটু আগে প্রমাণ করে আসলাম। তাহলে এক্স এন অনুক্রমটি এল সীমায় অভিসারী হয়, তাহলে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান যেন কি হয় এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দেন, এখানে এপসাইলন ছিল আগে, এখানে আমরা এপসাইলন বাই 2 নিব কারণ উপপাদ্যটা মিলানোর জন্য, এবং যেখানে এনটা হচ্ছে এম এর থেকে বড় বা সমান। এখন বলা হচ্ছে যদি n সমান m হয় সেক্ষেত্রে n এর জায়গায় আমরা m বসাবো এক্স এম মাইনাস এল এর মডুলাস লেস দেন কি এপসাইলন বাই 2। এখন এখান থেকে দেখেন এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস এটা তো আমাদের কোসির অনুক্রমে দেওয়া আছে যে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস লেস দেন হবে এপসাইলন, তাহলে এটার আমরা মান বের করবো। তাহলে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস সমান কি লেখা যাবে এক্স এন মাইনাস এল প্লাস এল, দেখেন এটা কিন্তু কাটাকাটি করলে আগের টাইম মানে পূর্বের মানে আমরা ফিরে পাবো এক্স এন মাইনাস এল, এরপর মাইনাস কমন নিয়ে এক্স এম মাইনাস এল লেখা যায়। এখান থেকে এই আমরা সূত্র দেখছি কি এ মাইনাস বি এর মডুলাস এটা লেস দেন ইকুয়াল হয় এ এর মডুলাস প্লাস বি এর মডুলাস। তাহলে এখন এই যে ইকুয়ালটা কি হবে লেস দেন ইকুয়াল হয়ে যাবে এবং মডুলাসটা ভাগ করে দিব, তাহলে এক্স এন মাইনাস এল এর মডুলাস মাইনাসটা কি হবে প্লাস এক্স এম মাইনাস এল এর মডুলাস, মানে এক্স এন মাইনাস এল এর মডুলাস দেখেন এক্স এন মাইনাস এল এর মডুলাস এটা কি এপসাইলন বাই 2 এর থেকে ছোট, তাহলে এখানে লেস দেন ইকুয়ালটা শুধু লেস দেন হবে এপসাইলন বাই 2, এবার এই প্লাস এটা আবার কি এই যে লেস দেন ইকুয়াল এপসাইলন বাই 2 এপসাইলন বাই 2, তো এটাকে আবার যোগ করলে কি হবে 2 এপসাইলন বাই 2 হবে, 2 কাটা গিয়ে শুধু এপসাইলন হবে, তাহলে এখানে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস লেস দেন কি এপসাইলন আমরা লিখতে পারবো। তাহলে এটা কি হলো যে কোসের অনুক্রম হলো তিনটা শর্ত সে মেনে চলতেছে, তিনটা শর্ত কি কি এপসাইলন গ্রেটার দেন 0, এন গ্রেটার দেন ইকুয়াল এম, আর একটা এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস লেস দেন এপসাইলন, তাহলে আমরা বলতে পারি এক্স এন যে অনুক্রম সেটা কোসের অনুক্রম। বিষয়টা বলা হয়েছে যদি এবং কেবল যদি, অর্থাৎ ইফ এন্ড অনলি ইফ, এটা থাকলে কি হয় আমাদের বিপরীত ক্রমে দেখাতে হয়। এখন আমরা বিপরীত ক্রমে দেখাবো। আচ্ছা বিপরীত ক্রমে দেখেন বলা হচ্ছে কি ধরি এক্স এন একটি কোসের অনুক্রম, তাহলে প্রত্যেক এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান যেন কি হয় এটা তো আমরা দেখে আসলাম যে কি হবে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস লেস দেন, এখানে এপসাইলনটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, কেন এখানে কখনো 2 দিয়ে ভাগ হবে কখনো 3 দিয়ে ভাগ হবে কারণ উপপাদ্যটা মিলানোর জন্য। আচ্ছা এটা একটু মনে রাখবে, তাহলে এখানে এপসাইলন বাই 3 যেখানে n টা গ্রেটার দেন ইকুয়াল m। এখন যে কোনো কোসের অনুক্রম সীমায়িত হয় এক্স এন অনুক্রমটিও সীমায়িত হবে,
ফলে বল জানো ভায়াস্ট্রাসের উপপাদ্য অনুযায়ী এক্স এন অনুক্রমে একটি সীমা বিন্দু এল আছে, ঠিক আছে। অর্থাৎ এই যে বল জানো ভায়াস্ট্রাসের উপপাদ্য কি ছিল, যে আমরা মানে বইয়ে পড়লেই পাবেন আর কি, যে এক্স এন এর কি থাকবে, একটা সীমা বিন্দু, একটা অনুক্রমের একটি সীমা বিন্দু থাকবে, এটাই কিন্তু তার উপপাদ্যটা আর কি। তো এখন সীমাবিন্দু, আবার সীমাবিন্দুর সংখ্যা থেকে আমরা কি জানি, যে প্রত্যেক প্রতিবেশী এক্স এন অনুক্রমের অসংখ্য পদ ধারণ করবে। সেক্ষেত্রে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কে থাকবে যা কিনা এম এর থেকে এটা বড় থাকবে, ঠিক আছে। আগে যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা এম ছিল, এখন এমন একটি পূর্ণ সংখ্যা ধারণ করবে যা ওই ধনাত্মক পূর্ণ সংখ্যা এম এর থেকে একটা বড় হবে আর কি, পাওয়া যায়। যেন কি হয়, এক্স কে মাইনাস এল এর মডুলাস এটা হবে এপসাইলন বাই 3 এর থেকে ছোট। তো দুইটা বিষয়, একটা হচ্ছে বোলজানো ভায়াস্ট্রাসের উপপাদ্য, সেটা কি, যে একটা অনুক্রমের একটা সীমাবিন্দু থাকবে, যে সীমাবিন্দু এল আছে আর কি, যে সীমাবিন্দু একটা এল থাকবে। কারণ সীমাবিন্দুর সংখ্যায় কি বলা হচ্ছে, যে সীমাবিন্দুর সংখ্যায় বলা হচ্ছে এক্স এন অনুক্রমের অসংখ্য পদ ধারণ করবে। সেই ক্ষেত্রে এমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে যা আমাদের পূর্বে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধুমাত্র এম বিদ্যমান থাকতো, কিন্তু এখানে এম এর থেকেও বড় একটা মান, সেটা হচ্ছে কে বিদ্যমান থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে জাস্ট লিখতে পারবো এস কে মাইনাস এল, আগে এক্স এন মাইনাস এক্স এম ছিল, এটাকে লেখা যাবে এক্স কে মাইনাস এল এর মডুলাস, এবং এটা হবে কি এপসাইলন থেকে ছোট, কিন্তু আমাদের মিলানোর জন্য সূত্রটা উপপাদ্যটা মিলানোর জন্য এপসাইলন বাই 3, ঠিক আছে, এটা নিতে হবে। এখন যেহেতু কেটা হচ্ছে এম এর থেকে বড়, তাহলে এক হতে পাই, অর্থাৎ এই এক নম্বর সূত্র থেকে কি পাই, যে এক্স, দেখেন এক্স কে মাইনাস হচ্ছে এক্স এম, আগে কি ছিল, এনটা এম এর থেকে বড় ছিল, সেই ক্ষেত্রে আমরা এক্স এন মাইনাস এক্স এম লিখতে পারতাম, কিন্তু এখন এখানে আমাদের কেটা হচ্ছে এম এর থেকে বড়, তাহলে কেটা এম এর থেকে বড় হলে এক্স কে মাইনাস এক্স এম হবে লিখতে আমরা পারবো, যেহেতু এই দুইটা এবং এই দুইটা মানে কন্ডিশনটা একই থাকবে। তো এটা ঠিক আছে, তাহলে এক্স কে মাইনাস এল এর জায়গায় আমরা কি বসাই দিলাম, এক্স এম বসাই দিলাম, এবং এটা কি হবে আমাদের লেস দেন এপসাইলন বাই 3 হবে। তো এখন এখান থেকে আবার আমরা কি করব, এক্স এন মাইনাস এল এর মানটা বের করবো, এক্স এন মাইনাস এল, আমাদের দেখাতে হবে হচ্ছে এক্স এন মাইনাস এল এর মডুলাস সমান, এটা কি লেস দেন এপসাইলন, এবং এখান থেকে আমরা দেখাবো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন সমান হচ্ছে এল, এটা আমরা দেখাবো, ঠিক আছে। তো এর জন্য আমাদের এক্স এন মাইনাস এল এর মডুলাস সমান কি লেখা যাবে, যে লেখা যাবে এক্স এন মাইনাস এক্স এম প্লাস এক্স এম, অর্থাৎ এইটা মান আমরা অতিরিক্ত নিয়েছি এবং কাটাকাটি করলে আমরা পূর্বের মানে ফিরে পাবো। তাহলে এখানে মাইনাস এল, এখন দেখেন এখান থেকে আমরা এক্স এন মাইনাস হচ্ছে এক্স এমটাকে একসাথে লিখলাম, এরপরে প্লাস এক্স এম মাইনাস এলটাকে একসাথে লিখলাম, এবং যে ওই শেষের লাইনটা আমি এখানে উঠাই নিয়েছি, নেওয়ার পরে এখানে এক্স এন মাইনাস এক্স এম থাকলো। এখন এই যে এক্স এম মাইনাস এল, এটাকে আবার কি লেখা যায়, এইটাকে একটু মনোযোগ দেন, এই অংশটা এটা আমি আলাদাভাবে করাই নাই, যেখানে এই বুঝাই দিচ্ছি, দেখেন এক্স এম মাইনাস এস কে প্লাস এস কে এখানে অতিরিক্ত নেওয়া হয়েছে, এই যে এইটা এখানে অতিরিক্ত নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে, আমাদের কিন্তু তিনটা মান আমরা পাইছি, এখানে তিনটা মান কি কি, যদি বলি যে এক্স এন মাইনাস এক্স এম এর একটা মান পাইছি এপসাইলন বাই 3, এখানে আবার এস কে মাইনাস এল এর মডুলাস এটা এপসাইলন বাই 3 এটার থেকে ছোট, আবার এস কে মাইনাস এক্স এম এর মডুলাস এটা হচ্ছে এপসাইলনের থেকে ছোট। এই তিনটা মানই আমাদের নিয়ে আসতে হবে, এবং তাদের জায়গায় এপসাইলন বাই 3 প্লাস এপসাইলন বাই 3 প্লাস এপসাইলন বাই 3 নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো এই জন্য আমরা কি করলাম, এখানে এক্স এম মাইনাস এস কে, এই দুটা কিন্তু মাইনাস এস কে প্লাস এস কে করা হয়েছিল, তো এখান থেকে আমরা আলাদা আলাদা করে লিখছি এক্স এম মাইনাস এস কে প্লাস হচ্ছে এস কে মাইনাস এল। আর এই যে এইটা আছে, অর্থাৎ এটা কি এ প্লাস বি প্লাস সি এর মডুলাস আর কি, তাহলে এই মডুলাসটা ভাঙলে কি হবে, লেস দ্যান ইকুয়াল এ এর মডুলাস প্লাস বি এর মডুলাস প্লাস সি এর মডুলাস হবে। তো এখান থেকে আমরা কি করছি, এই ইকুয়ালটা সেক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল মডুলাস গুলোকে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স এন মাইনাস এক্স এম এর মডুলাস প্লাস এক্স এম মাইনাস এস কে এর মডুলাস প্লাস এস কে মাইনাস এল এর মডুলাস। আর এটার মান কি ছিল, এটা ছিল আমাদের লেস দ্যান ইকুয়াল এপসাইলন বাই 3, এটাও ছিল লেস দ্যান ইকুয়াল এপসাইলন বাই 3, এটাও ছিল লেস দ্যান ইকুয়াল এপসাইলন বাই 3। তাহলে আমরা এখানে এই যে লেস দ্যান এপসাইলন বাই 3 প্লাস এপসাইলন বাই 3 প্লাস এপসাইলন বাই 3 লিখে দিয়েছি, যেখানে এনটা কে এর থেকে বড় বা সমান। তাহলে এটার লসাগু নেবেন, তাহলে কি হবে 3 ভাগ 3 হবে, মানে 3 এপসাইলন ভাগ 3 হবে, 3 3 কাটা গিয়ে এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দ্যান এপসাইলনে আমরা পাবো। এখান থেকে আপনি লিখে দিতে পারেন ফলে অনুক্রমটি এল সীমায় অভিসারী, অথবা আপনি এখানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন সমান এল লেখা যায়। তাহলে এটা এটা লিখতেও পারেন নাও পারেন, যে এক্স এন মাইনাস এল এর মডুলাস লেস দ্যান এপসাইলন, তো এটা থেকে আপনি জানতে এই সংজ্ঞা থেকে এটা লেখা যায় এটাকে, তাহলে এখানে ফলে অনুক্রমটি এল সীমায় অভিসারী।